ডেট করতেছি না কাউকে। এমন না কেউ ডেট করতে চায় না, বাট ডেট করতেছি না। সেখানে আমরা অনেক সেলিব্রিটিকে দেখেছি যে যাদের হচ্ছে ভাবি থেকে শুরু করে আন্টি সব শ্রেণী মানুষরাই মেসেজ করে। So, এরকম তোকেও কেউ করে কিনা? তানজিদা হিমুকে নিয়েও কিন্তু তোকে নিয়ে বেশ একটা আলোচনা হয়েছিল, সম্ভবত তোরা ভাইরালও হয়েছিল। কি আসলে কি আলটিমেটলি প্রেমটা হয়েছিল? এটা ট্রু। যদি মানে রিলেশন থাকতো, রিলেশন ব্রেকআপ হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। বাট আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যথেষ্ট এক্সপেরিমেন্ট করছি ইন অ্যাডভার্টাইজমেন্ট। আই থিঙ্ক সো। কি যেন একটা কারণে, একটা পার্সোনাল রিজনের কি রিজন সেটা বলা যাবে না? প্রিয় দর্শক, রাইজিং স্টার পডকাস্টে আজকে আমার সাথে অতিথির আসনে যিনি বসেছেন তার হাতে একগুচ্ছ কদম ছিল। একগুচ্ছ কদম হাতে রাস্তায় বৃষ্টিস্নাত সন্ধ্যায় তিনি তার প্রিয় মানুষকে হাঁটু গেড়ে প্রপোজ করেন। আর এই প্রপোজ করার প্রেমে পড়ে যান এদেশের হাজারো তরুণ। আজ আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন নতুন প্রজন্মের তরুণ অভিনেতা আবিদ প্রান্ত। তার পুরো নাম আবিদ বিন পারভেজ প্রান্ত, এবং তার সাথে আমার প্রফেশনাল সম্পর্কের বাইরেও ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে। সে আমার সম্পর্কে বন্ধু। আমরা ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথে আড্ডা দেই, একসাথে কাজ নিয়ে কথা বলি। আজ যেহেতু আমরা একসাথেই আড্ডা দিব, তাই আমাদের মধ্যে সেই আমরা খুব ফর্মালি আসলে আড্ডা দিব না। আজকে আমরা একটু ক্যাজুয়ালি আড্ডা দিব। যেহেতু বন্ধুর সাথে আড্ডা দিব, তার সাথে আসলে তো নিশ্চয়ই সেভাবে মানে খুব ফর্মাল ওয়েতে আসলে কথা বলা যায় না। ওকে, সো আমরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আবিদ, তোকে স্বাগত। থ্যাংক ইউ দোস্ত। কি অবস্থা? আমি ভালো আছি। তুই কেমন আছিস? এই তো চলছে। তোর কাজের ব্যস্ততা কেমন এই মুহূর্তে? কাজের ব্যস্ততা ভালোই চলছে। এন্ড যেহেতু সামনে ঈদ, তো ওই উপলক্ষে অনেক বেশি প্রেশার। সো ওকে। তুই তো নানা রকম কাজ করছিস। মানে থাকে না যে ভার্সেটাইল কাজ করার চেষ্টা করছিস মনে হচ্ছে। সো আমি একটু শুরুতেই জানতে চাই যে তোর অভিনয়ে আসার ইচ্ছাটা কবে থেকে আসলো? বা অভিনেতা কেন হলি তুই? অভিনয়ে আসার ইচ্ছাটা 2019-এ জার্নিটা স্টার্ট হয় বিজ্ঞাপনের মাধ্যমে। তো হুম, আমি হুম। অনেক অডিশন দিলাম। ওরা প্রায় 15-20 বার, আরো বেশি হতে পারে। ওকে। অডিশন দেওয়ার পরে আমি টিকে যাই বাংলাদেশের নাম্বার 1 টেলিকম ব্র্যান্ডের একটা বিজ্ঞাপনে। হুম, হুম, হুম। সো সেখান থেকে জার্নিটা স্টার্ট। আর এর আগে আমার একটা টিম ছিল, BMX রাইডার্স অফ বাংলাদেশ। আমি তোকে সাইকেলিং করতে এরকম কিছু? ইয়েস, ওকে। সাইক্লিং করতাম, স্টান্ট রাইডার, হুম, 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 স্টান্ট হুম। রাইডিং করতাম। ওকে। সো আমার একটা টিম ছিল, আমি বড় বড় র্যালি দিতাম বিজয় দিবসের দিন। তারপর মানে তখনকার কালচারটা এরকম ছিল, হুম, স্টান্ট রাইডিং কালচার। আমরা পায়োনিয়ার ছিলাম ওই টাইমে। তখন বিএমএক্স ছিল না বাংলাদেশে। তো আমার এই ফার্স্ট টিম, যেটা আমরা প্রায় 52টা বিএমএক্স ছিল আমার টিমে। সো আমরা অনেক হ্যাং আউট করতাম, স্টান্টস হুম, করতাম, রিপ্রেজেন্ট করতে চাইতাম হুম। বাংলাদেশকে। রাইট। বাট আমাদের অপরচুনিটির অভাব ছিল আমাদের দেশে। বিভিন্ন আসলে আমাদের স্টান্ট শোজ তেমন হইতো না, হুম। স্পন্সর ছিল না। আমরা নিজেদের তার পকেটের মধ্যে টাকা দিয়ে, সাইকেল নিয়ে স্টান্ট তো আরো কম। মানে এটার হ্যাঁ। তো এটা মানুষ চিন্তা করতো যে আচ্ছা সাইকেল নিয়ে লাফালাফি করতেছে বা মানে কালচারটা অন্য চোখে দেখতে হবে অন্য কি? চোখে দেখতো। সো আমাদের ওই নিজেদের পকেটে টাকা খরচ করে আর কি আমরা স্টান্ট রাইডিং করতাম শখে। হুম, হুম, হুম। সো একটা ডিফারেন্ট কালচার, যেহেতু স্টান্ট রাইডিং হিপ হপ কালচার। সো এটাকে রিপ্রেজেন্ট করতে চাইতাম আমরা। But, প্রায় কয়েক বছর ধরে রাখছিলাম। 2016-17 দিকে অফ করে দিছি আর কি। ওকে। তো এরপরে অভিনেতা মানে কেন হওয়ার তো মানে তোর কি প্যাশন ছিল আগে থেকেই? মানে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার? নাকি ওই একটা সময় এসে মনে হলো যে না অভিনেতা হওয়া দরকার? আহ, অভিনেতা হওয়ার অভিনেতা হওয়ার ইচ্ছা একদমই ছিল না। আমি যখন মানে আমার যখন টিম ছিল স্টান্ট রাইডিং এর, তখন আমি অনেকগুলো বিজ্ঞাপন করছি বাংলাদেশের একটা রিনাউন্ড ব্র্যান্ড, সাইকেল ব্র্যান্ড। হুম, হুম, ওটার হুম। আমি অনেকবার ফেস ছিলাম আমার উইথ মাই টিম। মানে আমার টিমের সাথে আমি অনেকগুলো বিজ্ঞাপন করছি। হুম, হুম, কিন্তু হুম। তখন পর্যন্ত আমার ইচ্ছা ছিল না যে আমি অভিনয় করব। ওকে। তো ডিরেক্টর ডিরেক্টর সাহেব বলতো যে তুমি ফ্রন্টে আসো, তুমি লিড দাও, অ্যান্ড হচ্ছে তোমার সাথে তোমার টিম থাকবে। সো আমি যেহেতু লিড আর্টিস্ট হয়ে হুম, গেলাম, হুম, হুম, সেখানে হুম। প্রোটাগনিস্ট হয়ে গেলাম অ্যাজ আ স্টান্ট রাইডার, অ্যাজ আ সাইকেলিস্ট। সো তারপর থেকেও ইচ্ছা ছিল না যে অ্যাক্টিং করব। বাট কি যেন একটা কারণে, একটা পার্সোনাল কি রিজনে রিজন সেটা বলা যাবে না? আহ বল, আমি তোর বন্ধু, সমস্যা কি? তুই এই বন্ধু বলে আমাকে আটকাই দিবি, বুঝছিস? যাই হোক, বল, সমস্যা নেই, আমি শুনতে চাই তোর পার্সোনাল কি এমন রিজন যেটার জন্য তুই অভিনেতা হয়ে গেলি? আহ, আছে কিছু একটা পার্সোনাল রিজন। ধর, প্রেম ঘটিত কিছু? প্রেম ঘটিত কিনা খুব ন্যাকামি করছিস কিন্তু। হতে ইচ্ছা হলো আর কি। তারপর অডিশন দেই,
দেন টিকে ওকে। তারপর বিজ্ঞাপনের জার্নি প্রায় ৬ বছর। ৬ ৬ বছর, বছর? ৬ বছর, হ্যাঁ। আমি কোনো একটা ইন্টারভিউতে বোধহয় শুনেছিলাম যে তুই বোধহয় এরকম চাস বা তোর এরকম ইচ্ছে যে তুই একসময় বাংলাদেশের বিজ্ঞাপন কিং হতে চাস, সেরকম কিছু? ওহ মাই গড! তেমন কিছু না। বাট আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যথেষ্ট এক্সপেরিমেন্ট করছি হুম, হুম। ইন অ্যাডভার্টাইজমেন্ট। আই থিংক সো। আমার ওকে। কাছে এটা মনে হয়। হুম, কারণ ৬ বছর আমি বিজ্ঞাপনে কাজ করছি। বিভিন্ন অনেক লুক শিফট করছি, অনেক হুম, হুম, ভার্সেটালিটি, প্রত্যেকটা বিজ্ঞাপনের লুক শিফট। তো হুম। অনেক দর্শক রিকলই করতে পারে না এটা আমি। ওকে। তো এইটাই সবচেয়ে বেশি হইছে যে আমি যদি একই লুকে হুম, হুম, ৬ বছর আমি বিভিন্ন বিজ্ঞাপন, এতগুলো বিজ্ঞাপন আমি একই লুকে করতাম। যেমন হেয়ার স্টাইল সেইম। তারপর আমি ফর এক্সাম্পল গ্লাস পড়তাম না হুম, বা আমি একটা লুক ক্যারি করতাম। তাহলে হয়তো ম্যাস পপুলার হওয়ার একটা চান্সেস ছিল থ্রু বিজ্ঞাপন। কিন্তু আমি এটা করি নাই। আমি একটু ভিন্ন আ পন্থা অবলম্বন করতে চাইছি, যেটা হচ্ছে ভার্সেটালিটি। হুম, হুম, কারণ হচ্ছে আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাইছি যে এভাবেও পসিবল। হুম, সো আমার রাইট। ম্যাস পপুলার হওয়ার পিছনে আসলে কোনো মানে ম্যাস পপুলার হওয়ার ইচ্ছা ছিল না। হুম, যে আমি হুম। খুব ম্যাস পপুলার হবো। আমার শেখার ইচ্ছা ছিল অ্যাবাউট ব্র্যান্ডিং, অ্যাবাউট মার্কেটিং, ওকে। অ্যাবাউট ডিস্ট্রিবিউশন। ব্র্যান্ডস গুলো কিভাবে কমিউনিকেট করতেছে। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি নিউ ফেস। হুম, ব্র্যান্ড আমাকে কেন সেল করতেছে? বা আমাকে সেল করে কি পাচ্ছে? হুম, সো রাইট। আমার অনেক কিছু শেখার ইচ্ছা ছিল। যেহেতু আমি সিএসসির স্টুডেন্ট, বাট আমি এখানে বিজনেস শিখতেছি। হুম, হুম। সো আমি ওই শেখার জায়গাটা থেকে আরকি এক্সপেরিমেন্ট করতাম। ওকে। তোর বেড়ে ওঠা তো ধানমন্ডিতে, তাই না? তোর হুম, হোমটাউন মানিকগঞ্জ। হোমটাউন মানিকগঞ্জ। সো ইয়া। মানে মানিকগঞ্জে যাওয়া হয় বা গিয়েছিস কখনো বা ওখানে থাকা হয়েছে? হ্যাঁ, ঈদ করতে বেশিরভাগ সময় ঈদ করতে মানিকগঞ্জে যেতাম ছোটবেলায়। দাদি যখন বাচ্চা ছিল। এখন নানু বাচ্চা আছে। সো এই তো যাওয়া হয় সামটাইমস। আচ্ছা, ওকে। হ্যাঁ, মাঝে মধ্যে তোর ঈদের টাইমে বেশি যাওয়া ফ্যামিলিতে হয়। কে আছেন? ফ্যামিলিতে আব্বু, আম্মু, আমি, ভাই। আমাদের একটা বিগ ফ্যামিলি। সো ওকে। আ দাদার বাড়ি, নানার বাড়ি অনেক বড় ফ্যামিলি। হুম, হুম। সো অনেক কাজিনস। আমি সবার ছোট। দাদার বাড়ি, নানার ওকে। বাড়িতে আমি তাহলে সবার তো বেশ ছোট। আদরের। বেশ আদরের। বাঁদরও আ হ্যাঁ, একটু তো চঞ্চল তোকে অবশ্যই। তোকে হচ্ছে মানে যারা ১ম এ দেখবে হ্যাঁ, তারা মনে করবে, ইস! ছেলেটা এত ইনোসেন্ট যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু যারা তোর সাথে মিশবে তারা অন্তত বুঝবে যে তুই কতটা বাঁদর। না এরা আবার ভুল কথাবার্তা। আচ্ছা, কেন? কিছু জায়গায় আমি অনেক ইন্ট্রোভার্ট। অনেক কিছু, ইন্ট্রোভার্ট। কিছু জায়গায় রাইট। কিছু আমি তো বলছি জায়গায় যে অনেক তুই যাদের ইন্ট্রোভার্ট। সাথে মিশবি অ্যাকচুয়ালি মানে মিশে যাবি তখন বোঝা যাবে যে তুই মানে কতটা দুষ্ট। আমি খারাপ অর্থে বলছি হ্যাঁ, না। হ্যাঁ, বাট কিছু জায়গায় তো আমি মিশিও না। না, যেমন আমি তো এটা খারাপ অর্থে বলছি না হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, বাট এটা ট্রু যে কিছু জায়গায় যেমন তোর সাথে যখন আমি কথা বলি, মানে এখন তো ক্যামেরা আছে সো এখন ডিফারেন্ট ভাবে কথা বলতেছি। বাট হ্যাঁ, মানে ক্যামেরা যদি না থাকে, আমরা একটু তুই তামারি কিরে দোস্ত কেমন আছিস? ভালো আছিস? ওইটাই এগুলো তো আরকি। আমরা থাকবোই, থাকবেই থাকবে রাইট। স্বাভাবিক। ইয়া। ওকে, আমি একটা জিনিস একটু দেখতে চাই। তুই কখনো গুগলে তোর নাম আবিদ প্রান্ত লিখে সার্চ করেছিস? পুরোটা লিখতে হবে আবিদ বিন পারভেজ প্রান্ত। আচ্ছা, ঠিক আছে। আমি লিখিনি কখনো। হ্যাঁ, আমি একটু লিখতে চাই এবং দেখতে চাই গুগল তোকে কি বলে। ঠিক ওকে। আছে? মানে গুগল তোকে কিভাবে চেনে। হুম, ঠিক আছে? আমি ১ম এ আবিদ প্রান্ত, যেহেতু তোর নাটকে বা মানে অন ক্যামেরায় তোর এই নামটাই বেশি ব্যবহৃত হয়। হুম, সো হুম। আমি আবিদ নামটা প্রান্তটাই অনেক লিখলাম। বড়। আবিদ বিন পারভেজ প্রান্ত। সো এটাকে ছোট করা লাগছে। ছোট আবিদ করতে প্রান্ত। হয়েছে, সো হ্যাঁ। বিকজ অফ সো হুইচ আমি একটু দেখি। আচ্ছা, আবিদ বিন পারভেজ প্রান্ত বাংলাদেশের একজন উদীয়মান অভিনেতা, যিনি নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ কনটেন্টে কাজ করেন। তিনি সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তোকে এআই মানে গুগলে সার্চ করলে এআই যেই তথ্যগুলো প্রোভাইড করে, হুম, হুম। সেই তথ্যগুলোই আমি দেখছি এবং এই তথ্যগুলো কিন্তু এসছে আমার একটা নিউজ থেকে। মানে আমি তোকে দেখাই, দেখ। ঠিক আছে? তো আমার একটা নিউজ থেকে আচ্ছা। হ্যাঁ, তুই নিউজ করছিলি হ্যাঁ, একটা। আমি নিউজ হ্যাঁ, করেছিলাম। আ জোস, জোস। এছাড়া আর তোর আ না, হ্যাঁ, এই নিউজ থেকে এসছে। সো যে বিষয়টা জানতে চাই আসলে, ধর হুম, মানে এই যে পপুলারিটি বা স্টার হওয়া, উম ধীরে, ধীরে স্টার হচ্ছিস, পপুলার হচ্ছিস, মানুষজন চিনছে। বিশেষ করে তোর একটি কাজ মানে ক্লোজ আপ এর একটি কাজ, ক্লোজ আপ কাছে আসার গল্পের একটি কাজ। হুম, হুম। কাজটার নাম সম্ভবত 'একগুচ্ছ কদম হাতে'। একগুচ্ছ কদম। এবং এইটা কি তোকে মানে নতুন করে আসলে চিনিয়েছে দর্শকের কাছে? হ্যাঁ, দর্শকের কাছে আমাকে পৌঁছে দিছে নতুন করে। আ অল ক্রেডিট গোস টু জাহিদ প্রীতম ভাইয়া, হুম, আ এডকম, ইউনিলিভার সবার অ্যান্ড পূর্ণি। ওকে। একটু পুন্নিকে নিয়ে, অর্থাৎ পারশা মেহজাবিনকে নিয়ে একটু জানতে চাই। তোর কো-আর্টিস্ট পারসা, মেহজাবিন, পূর্ণি। হ্যাঁ, তোর কো-আর্টিস্ট ছিল সেখানে। কো-আর্টিস্ট, হ্যাঁ।
থাকে না যে মিডিয়াতে কাজ করতে গেলে মানে নায়িকাদের সাথে নাকি হিরোদের মানে একটা প্রেম হয়, ভালোবাসা হয়, বন্ধুত্ব হয়। আচ্ছা, তোর মানে ইন্ডাস্ট্রিতে কোন নায়িকার সাথে প্রেম হলো? কারোর সাথে তো প্রেম করি নাই। প্রেম করিসনি? না, পূর্ণির সাথে করিসনি? মাই গড! ওকে। মানে মজা নিস না। না মানে কেন প্রেমটা হইল না কেন? আর হিরোদের তো হিরোইনদের সাথে প্রেম হয়, এটা শুনি আমরা। ও আমার খুব ভালো ফ্রেন্ড। যে ওকে। ওর সাথে আমি অনেক গল্প করি অ্যাবাউট জিও পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, হুম। বিজনেস, তারপর ইনফ্লুয়েন্সার, মানে এইগুলো অনেক কিছু নিয়ে আমি ওর সাথে কথা বলি। ও অনেক জানে। সো হ্যাঁ, ওর সে ভালো লাগে সে খুব। অনেক মেধাবী। হ্যাঁ, হুম। অনেক মেধাবী, অনেক মেধাবী। সো সে নিজে গান লিখে, নিজে গান সুর করে। হ্যাঁ, হ্যাঁ। সো মেধাবীদের সাথে থাকতে আমার ভালো লাগে। ওকে। কারণ আমি নতুন, নতুন কিছু শিখতে পারি। সো হুম, হুম। আমার ফ্রেন্ড সার্কেল, আমার তো অনেক ফ্রেন্ড সার্কেল। লটস অফ। সো আমার সারাউন্ডিং ফ্রেন্ড সার্কেলস, মানে আমার খুব ভালো লাগে যারা খুব জানে, বোঝে। প্রেম করা বিষয়টা আসলে, প্রেম করতে কেন হবে? দরকার ওকে। কি প্রেম আ করার? সানজিদা হিমুকে নিয়েও কিন্তু তোকে নিয়ে বেশ একটা আলোচনা হয়েছিল। সম্ভবত তোরা ভাইরালও হয়েছিল। অ্যা কি আসলে কি আল্টিমেটলি প্রেমটা হয়েছিল? না, না, না। ওর সাথে তো এটা একটা মিসকমিউনিকেশন। যেটা হচ্ছে, আমরা একটা প্রেস মিটে যাই। হুম, সো হুম, প্রেস মিটটা হয় আমাদের একটা কাজের প্রমোশনের জন্য। আমাদের একটা আ কাজ বের হয়, একটা নাটক বের হয়। তো ওইখানে আমাদেরকে বলা হয়েছিল যে অ্যাক্টিং করে দেখাতে, হুম, যে পুরোনো জামানায় প্রেমটা কেমন হয় হুম, হুম। এবং এখনকার জামানায় প্রেমটা কেমন হয়। ওকে। তো আমরা অ্যাক্টিং করে দেখাইছি। সো ওইখান থেকে একটু চুল সরিয়ে দেওয়া বা ওই জিনিসগুলো এড হইছে। সো ওইটাই ভাইরাল হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কাজের প্রমোশন। সো আনফরচুনেটলি ওটা ভাইরাল হয়ে গেছে। এইটাই আরকি। বাট দর্শক, আমার কাছে মনে হয় যে দর্শক একটা ভুল ধারণায় ছিল আরকি, যে ভাইরাল। তোর রিলেশনশিপ স্ট্যাটাস কি এই মুহূর্তে? সিঙ্গেল না মিঙ্গেল? সিঙ্গল। মানে এটা কি মানে বলার জন্য বলছিস? না, না, ডেট করতেছি না কাউকে। এমন না কেউ ডেট করতে চায় না, বাট ডেট করতেছি না। বিকজ এখন আসলে আমি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে আমি ক্যারিয়ার ফোকাসড। তাহলে মানে কারো সাথে রিলেশনে যাচ্ছিস না কেন? ভয়ে? চাচ্ছি না, সময় আছে তো। মানে আরেকটু বড় হই বা আরেকটু টাইম নেই। ও মানে এখন মানে এটা পারফেক্ট টাইম প্রেম না। প্রেম করার জন্য এখনো বড় হইস মানে মানে বয়স তো হয়নি না? আমার কাছে মনে হয় যে দ্যাট প্রেম করার এখন এই মুহূর্তে পারফেক্ট টাইম না। ওকে। সো তো মানে থাকে না যে যখন কেউ হিরো হিসেবে মোটামুটি পরিচিতি পায় বা এস্টাবলিশ হয়, আমরা দেখি যে তাদের ফ্রেন্ড লিস্ট মানে বা ফ্রেন্ড রিকোয়েস্টে মানে ফেসবুক ভরে যায়। হুম, ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ আসে। তোর তো নিশ্চয়ই আসে। আ সেখানে আমরা অনেক সেলিব্রিটিকে দেখেছি যে যাদের হচ্ছে ভাবি থেকে শুরু করে আন্টি সব শ্রেণীর মানুষরাই মেসেজ করে। সো এরকম মাই তোকেও কেউ করে কিনা? বা তাদেরকে কিভাবে ডিল করিস তুই? গড! দোস্ত তুই। এরকম, মানে আমি তো স্পেসিফিক কারো আইডির ভিতর ঢুকে দেখি না। হুম, রিকোয়েস্ট আসে, মেসেজ আসে। বাট আমি ওগুলো চেক করার সময় পাই না। এখন আমি রিসেন্টলি এমন হয়ে গেছে আমার যে আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকি। পোস্ট তেমন করি না। আর সবার মতো ইনফ্লুয়েন্সারদের মতো বা সবার মতো যে অলওয়েজ পোস্ট করতে হবে বা ওই যে হুম, রিলস দিতে হবে, পোস্ট করতে হবে। এরকম আমি আসলে না। আমি অলওয়েজ চাইছি যে আমি একটু হিডেন থাকতে, একটু প্রাইভেসি নিয়ে থাকতে। কারণ আমার একটু ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে থাকতে। কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমার ক্রিয়েটিভিটিটা তখন সবচেয়ে বেশি কাজ করে যখন আমি, মানে একা থাকি। হুম, তো তখন আমি ভাবতে পারি, ভাবার সুযোগ পাই। কিন্তু আমি যখন এখন দেখতেছি যে যখন আমি ফোনটা টাচ করি বা আমার পিসিতে আমি আ লগইন করি হুম। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে, তখন দেখি লটস অফ মেসেজেস, দেন মানে অনেক মানুষ কমিউনিকেট করার চেষ্টা করে। বাট ওইটাতে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই। সো আমি চাই না নিজেকে ডিস্ট্রাক্ট করতে। সো আমি ক্রিয়েটিভিটি নিয়ে থাকতে চাই। হুম, হুম। দ্যাটস ওয়াই মানে একটু পড়াশোনা করি, স্টাডি করি। তো একটু দূরে থাকি সোশ্যাল মিডিয়া থেকে। এখন তো আসলে অনেক মানুষই নক করে। মেয়েরা করে বা ছেলেরা করে, যেই হোক, যাই হোক। বাট দেখার সুযোগ পাই না। খুব কাছের মানুষ ছাড়া বা প্রফেশনাল কোনো কমিউনিকেশন ছাড়া কথা বলি না কারো সাথে। লাস্ট কবে কোনো মেয়ের প্রপোজ পেয়েছিস? মানে সরাসরি কোনো মেয়ে তোকে প্রপোজ করেছে? সরাসরি সুযোগ তো তেমন পায় না হয়তো। বাট হ্যাঁ, রিসেন্টলি আ একটা পার্টিতে গেছি আমি। হুম, আমাদের হুম। ফ্যামিলি ফাংশন এ। তো ওইখানের মধ্যে আমার আম্মুর কাছে বিয়ের প্রস্তাব আসছে। বাবা! আম্মুর কাছে বিয়ের প্রস্তাব আসছে মানে এবং সে কি মেয়ে সরাসরি দিয়েছে না মেয়ের পক্ষ থেকে আ দেয়া আমি হয়েছে? যতটুক শুনছি, আমি পরে ঘাটাঘাটি করি নাই। হ্যাঁ। আমি যতটুকু শুনছি আমার খালামণি লন্ডন থেকে দেশে আসছে। তখন আমাদের ফাংশন ছিল। তো আমার আ খালামণিকে ফার্স্ট এ বলছে তার মা, মেয়ের মা। দেন আমার আম্মুকে বলছে। আমার আম্মু অনেক রাগী মানুষ। সো তারপর আম্মুকে বলছে।
আমার আম্মু বলছে, "প্রান্ত তো এখনো বাচ্চা। ও তো কিছু বুঝেই না। বাজার সদাই করতে পারে না, কিচ্ছু বুঝেই না। হ্যাঁ, সো ওকে আমি এখন বিয়ে দিব না।" যেহেতু আমি ছোট ছেলে, হুম, সো হুম। অনেক আদরের। তো এই তো আম্মু এভাবে বলছে। তারপর আমার বড় খালামণি আমাকে দেশে এসেই বলতেছে, "তোর জন্য লন্ডনে একটা মেয়ে দেখে আসছি আমি। মেয়েটা খুব ভালো। আ সো ইসলামিক মাইন্ডেড অ্যান্ড মেয়েটাকে তোর ছবি দেখাইছি। ও খুব হুম, পছন্দ হুম। করছে। তোকে আমি ওর সাথে বিয়ে দিব। লন্ডন চলে আয়।" আমি জাস্ট হয়েছিলাম। কি বলব? মানে তোর ঠিক আছে। ধর যদি মানে একজন আ তুই যেহেতু অভিনয় করিস, হুম, হুম। সেক্ষেত্রে যদি ধর কোনো পরহেজগার কোনো মেয়ে কিংবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো মেয়ের সাথে মানে তোর বিয়ের কথাবার্তা চলে তখন আসলে মানে তুই কি অ্যাডজাস্ট করতে পারবি? মানে তোর মনে হয়? কেন পারব না? সিউর। হ্যাঁ, আমার দাদার বাড়ি মোল্লা ফ্যামিলি। নানার বাড়ি চৌধুরী ফ্যামিলি। হুম, হুম। সো আমি তো ওই কালচারটা পাইছি। তো ওকে। আমি তো নিজেও মানে এইভাবেই বড় হইছি। আমার বাবা আমাকে নামাজে নিয়ে যেত। এখনো হুম, নিয়ে যায়। হুম, হুম, আমি জুম্মার নামাজ আব্বুর সাথে পড়ি। ঈদের নামাজ আব্বুর সাথে পড়ি। মানে যখনই নামাজে যাই আমি আব্বুর সাথে যাওয়ার চেষ্টা করি যখন হুম, আমি হুম। বাসায় থাকি। সো আর আমাদের ফ্যামিলির অনেক মানুষ নামাজি, অনেক মানুষ। সো এটা তো আসলে ভালো দিক। খারাপ কিছু তো মানে না। ধর্মটাকে তুই মেইনটেইন করিস মানে বা ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিস? ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। বাট ইনশাআল্লাহ মানে আমি চেষ্টা করি। যতটুকু পারি করি। তোর আ মানে ফিউচার প্ল্যান কি আসলে? একজন অভিনেতা হিসেবে আসলে নিজেকে কোথায় দেখতে চাস? ফিউচার প্ল্যানটা আসলে আম্মুর স্বপ্ন থেকে সেট হইছে। সো আম্মু হসপিটালে ছিল। আম্মুর জন্য আমি বিদেশ যাইনি। হুম, বাইরে হুম। যাওয়ার প্ল্যান ছিল। আমার সব অল সেট ছিল। বাট আমি বাইরে যাইনি। এমবিএ করার জন্য যাওয়ার কথা ছিল। তো আম্মু হসপিটালে ছিল। আম্মুর ব্লাড চেঞ্জ করতে হইতো। হুম, হুম, মানে হুম, ব্লাড দিতে হইতো ৩ ভাগ A নেগেটিভ ব্লাড। তো আমি খুঁজতেছিলাম। হুম, তো খুঁজে আমার সারাউন্ডিংস মানুষদের ম্যানেজ করতেছিলাম। তো তখন আম্মু যখন ব্লাড দেওয়া স্টার্ট হলো, আমি ম্যানেজ করছি ব্লাড ডোনার ম্যানেজ করছি A নেগেটিভ। এটা তো রেয়ার। সেদিন আম্মু আমাকে হসপিটালে মানে ফার্স্ট টাইম হাত ধরে বলতেছে যে, আ "আমি কি বেঁচে থাকা অবস্থায় দেখে যেতে পারবো দ্যাট আমার ছেলে বাংলাদেশের সুপারস্টার?" সো ওই জিনিসটা আমাকে অনেক মানে আমি বলতে পারছি না এই যে গুজবাম্পস হয়ে গেছে। সো ওটা আমি ভুলতে পারব না। অ্যান্ড আমার আম্মা যেহেতু স্বপ্ন দেখছে, আমার মা যেহেতু স্বপ্ন দেখছে, সো মায়ের স্বপ্নটা পূরণ করব। তার মানে হচ্ছে আবিদ বিন পারভেজ প্রান্ত মায়ের স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশের নেক্সট সুপারস্টার হতে চলেছে। আমি জানি না। ক্যান বি। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানেন। কিন্তু মায়ের স্বপ্ন পূরণ করার জন্য যতটা করণীয় বা যতটা মানে হার্ড ওয়ার্ক করতে হবে, করব। দ্যাটস ওয়াই আমি ডিস্ট্রাক্টেড হইতে চাই না। তুই যে আমাকে বললি না যে, প্রেম করিস না কেন? প্রেম করি না জাস্ট বিকজ অফ দ্যাট। যদি আমি প্রেম করি তাহলে ডিস্ট্রাক্টেড হয়ে যাব। ওকে। ফর সিওর শট। হুম, অন্য কোনো কিছু আমি ডিস্ট্রাকশন চাই না। সো আমি নিজের প্রতি ফোকাসড। অ্যান্ড আমি চাই অন্তত আমার মা বেঁচে থাকা অবস্থায় দেখে যেতে পারে। যাতে উনি দেখে যেতে পারে দ্যাট উনি যেটা চাইছে, উনি যেটা স্বপ্ন দেখছে আমাকে নিয়ে, সেটা যাতে পূরণ হয়। এক্সাক্টলি। অবশ্যই আমরা চাই আন্টির স্বপ্ন পূরণ হোক। আ ইনশাআল্লাহ। থাকে না যে ধর এই মুহূর্তে বাংলাদেশের সুপারস্টার বলি বা মেগাস্টার বলি শাকিব খান। তো এখন তোর বাংলাদেশের নেক্সট সুপারস্টার হতে হলে অবশ্যই শাকিব খানকে বিট করতে হবে কিংবা শাকিব খানের কাছাকাছি পৌঁছাতে হবে, রাইট? এরকম কিছু নয়। শাকিব ভাই, শাকিব খান ভাই আমার ইন্সপিরেশন। সো ওকে। উনি আমার মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে উনি আমার আইডল। মানে শাকিব খানের কোন ব্যাপারগুলো তোকে আসলে ইন্সপায়ার করে? শাকিব ভাই জোস। আমি যেহেতু প্রিন্সে কাজ করছি, সো আমি ওনাকে একদিন দেখার সুযোগ পাইছি। জাস্ট একবার দেখা করার সুযোগ পাইছি এবং তার সাথে কথা বলার সুযোগ পাইছি। সামান্য সময়ের জন্য। আমি ওনাকে অনেক ফলো করি। উনার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভাল লাগে দ্যাট শাকিব ভাই অনেক হিডেন থাকে। হুম, প্রাইভেসি হুম, নিয়ে থাকে। হুম, উনি উনার হুম, নিজের মতো রাইট। করে থাকে। আমি যতটুক বোঝার চেষ্টা করছি দ্যাট শাকিব ভাই অলওয়েজ ওই ক্রিয়েটিভ থিংকিং এর মধ্যে থাকে। হুম। উনার থেকে আমি এগুলো শিখি। শাকিব ভাইকে ফলো করলে আসলে অনেক কিছু শেখা যাবে। অনেক কিছু। হি কিন্তু ইজ আ লেজেন্ড। এটার একটা মানে আমার কাছে মনে হয় যে ধর একটা এটার তো পজিটিভ দিক অবশ্যই আছে। সুপারস্টার, মেগাস্টার যে সম্মানটা এটা তো অনেক বড়। আবার ধর যারা সুপারস্টার বা মেগাস্টার হয়, তাদের লাইফটা আসলে সংকুচিত হয়ে যায়। আই থিংক সো। কেননা ধর শাকিব খান চাইলেও কিন্তু তোর আর আমার মতো এখন একটা টং দোকানে বসে চা খেতে পারবে না। হুম, শাকিব খান চাইলেই কিন্তু এখন ধর হচ্ছে কোনো একটা শপিং মলে গিয়ে নিজের ইচ্ছামতো শপিং করতে পারবে না। হুম, 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 হুম। শাকিব খান চাইলেই কিন্তু হাতিরঝিলের রাস্তায় হাঁটতে পারবে না।
তাই না? এই যে জীবনটা সংকুচিত হয়ে যাওয়াটা, হুম। এটাও তো একসময় আসলে বোরিং লাগার মতো, তাই না? মানে সেক্ষেত্রে আসলে সুপারস্টার হওয়াটা একদিক দিয়ে ভালো, আবার আমার কাছে মনে হয় আরেক দিক দিয়ে আসলে মানে ডিফিকাল্ট বা কষ্টেরও আসলে এই মেইনটেইন করাটা। মেইনটেইন করাটা কষ্ট, টু বি অনেস্ট। হ্যাঁ, এটা আর ওনার লেভেলের সাকিব ভাই লেভেলের স্টারডম আসলে হাতে গোনা কয়জনের হয়? হুম, ভাগ্যের ব্যাপার, টু বি অনেস্ট। মানে আল্লাহর বিশেষ রহমত, মানে আল্লাহর অশেষ রহমত আছে। তো ডেফিনিটলি। আর যেটা হচ্ছে যে স্টারডম, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে তুই যে বললি আমাকে রাইজিং স্টার, একটা জিনিস কি জানিস? যে আমি এই জিনিসটা খেয়াল করলাম। রিসেন্টলি আমি দেখতেছি যে আমার এই যে ব্যক্তিগত স্বাধীনতা, হুম, আমি অনেক কিছু এখন করতে পারি না। যেটা আমি আরো কয়েক বছর আগে করতাম হুম, হুম, ওপেনলি। রাইট। তো ঈদের দিন ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বের হইছি এই যে এই ঈদে, রোজার ঈদে। অনেক কিছু করতে পারতেছি না। অনেক কিছু আমার বিবেকে বাড়ি দিচ্ছে। আমি যেরকম মজা করতাম গাড়ি ঘোড়া নিয়ে বা গাড়ি-টাড়ি বাইক-টাইক নিয়ে বা ঘোরাফেরা করতাম। অনেক কিছু মনে হইতেছে যে না, আমার ফ্রেন্ড সার্কেলই আমাকে বলতেছে। স্কুল ফ্রেন্ডসরাই আমাকে বলতেছে যে, "প্রান্ত তুই এটা করিস না। মানুষজন দেখে।" তখন চিন্তা হয় যে আসলেও তো কি ব্যারিয়ার? কিছু জিনিস আসলে না, এটা তো আসলে মানে বিশেষ করে যারা অন স্ক্রিন কাজ করে বা সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তাদের তো অনেক কিছু মেইনটেইন করতে হয়। কারণ ইয়াপ, কন্ট্রোভার্সি এগুলো তাদেরকে নিয়ে তো আসলে বেশি হয় এবং কন্ট্রোভার্সি হলে তো ক্যারিয়ারে একটা ইফেক্ট তো বা ইমপ্যাক্ট তো পড়েই আসলে। এক্সাক্টলি। অ্যান্ড এই কারণে ওই যে লাস্ট টাইম যে প্রেস মিটটা হইলো, যেটা ভাইরাল হয়ে গেছে। হুম, হুম, এরপরে আমি কোনো ধরনের টক শোজ অথবা প্রেস মিটে আমি যাইনি। যে তোরটা আসলাম। এটা আমার জন্য মানে প্লেজার। কারণ আমি এটা নিয়ে খুব, মানে আমার মনটাও খারাপ হয়েছিল যে এত কিছু ভাইরাল হয়ে গেছে। এখন আমি দাঁড়ায় যেয়ে দর্শকদের যেহেতু বলতে পারবো না যে আসলে এটা মানে স্ক্রিপ্টেড। হুম। তো ভাইরাল তো হয়ে গেছি। এটা তো বলতে পারবো না। দোস্ত, এটা মানে গোপন একটা তথ্য জানতে চাই আসলে। এই সানজিদা হিমুর সাথে এই ক্লিপটা ভাইরাল হওয়ার পরে কি তোর ব্রেকআপ কিছু হইছে? রিলেশন নাই বলতে পারবো না। না, তারপরে স্বীকার করলি না? মানে এটা ট্রু। যদি মানে রিলেশন থাকতো, হুম, হুম। রিলেশন ব্রেকআপ হওয়ার চান্সেস সবচেয়ে বেশি বেশি তাই থাকতো। না? হ্যাঁ, বিকজ অফ এই ধরনের কন্ট্রোভার্সি না আসলে মানুষ বিশ্বাস করে। হুম, এটা কন্ট্রোভার্সি না, আসলে কন্ট্রোভার্সিটা ভুল। মানে আসলে মিসকমিউনিকেশন হুম, বা যাই হোক। তো এইটার পরে আসলে যদি আমার সম্পর্ক থাকতো, সেটা ব্রেকআপের দিকে যেত অথবা কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতো। হুম, বিকজ রাইট। জিনিসটা খুব রিয়ালিস্টিক মনে হইছে। আমাকে অনেকেই বলছে, অনেকেই। সো আচ্ছা, উম তুই আসলে ধর প্রেম করার ক্ষেত্রে যদি প্রেম করিস কিংবা হুম, ধর বিয়ে করিস, আম মিডিয়ার কাউকে করবি নাকি মিডিয়ার বাইরে? তুই কি জানতে চাস বলতো? না, আমি আমি খুবই সিম্পল, খুবই সহজ একটা প্রশ্ন তোকে করলাম। মানে এটাকে কেন ও তুই মাই কমপ্লিকেটেড করছিস? গড! দোস্ত তুই আমাকে পেয়ে বসছিস। আচ্ছা, ওকে। মানে মিডিয়ার কেউ কাউকে ডেট করব কি? হ্যাঁ। আমি ডেট করার শব্দটা মেনশন করতে চাচ্ছি না। আমি বলতে আচ্ছা। চাচ্ছি রিলেশনশিপ, কমিটমেন্ট অর আ বিয়ে। মানে সাপোজ তুই বিয়ে করার জন্য কাউকে মানে পছন্দ করবি। সেক্ষেত্রে আসলে কোন ব্যাপারটাকে প্রায়োরিটি দিবি? সে কি মিডিয়ার হইতে হবে না মিডিয়ার বাইরে হইতে হবে? তার এই গুণ থাকতে হবে, তার এরকম সৌন্দর্য থাকতে হবে। থাকে না কিছু কমন ক্রাইটেরিয়া থাকে, মানুষের পছন্দ থাকে। হুম, তোর আসলে পছন্দটা কেমন? এটা আমার আম্মু ভালো বলতে পারবে। ধর আম্মুর পছন্দে বিয়ে করব। তুই কি মাম্মাস বয় এরকম কিছু? বলতে পারিস। আম্মু যাকে পছন্দ করে তাকে বিয়ে করব। ডেটের বিষয়ে বলতে পারতেছি না। কারণ ধর তোর প্রেমটা তো আসলে হুট করে হয়ে যায়। হুম, আমি হুম, যতই বলি না কেন যে প্রেম করব না, আগামী ১ বছর ২ বছরের মধ্যে প্রেম করব না। আমি খুব ফোকাসড আমার লাইফে। হুম। কিন্তু প্রেম যদি হুট করে এখন হয়ে যায়, কারো সাথেই হয়ে যায়, সেটা মিডিয়াতে হোক বা মিডিয়ার বাইরে হোক, যদি আমার হয়ে যায় আমি কি করব? তুই তো প্রেম করিস, তুই তো ভালো জানিস। আমি প্রেম করি না। আচ্ছা, আচ্ছা, ওকে। তুই আম প্রেম করিস না। ঠিক আছে, মানছি। আচ্ছা, আমি একটা বিষয় একটু তোর কাছে জানতে চাই। ধর, তুই তো অনেক নায়িকার সাথেই কাজ করছিস। আ উম তোর পছন্দের কোনো নায়িকা আছে যাকে তোর ভালো লাগে বা মনে হয় যে না, তাকে বউ হিসেবে পেলে খারাপ হতো না, এরকম কেউ আছে? বা কাউকে মনে হয়েছে? মানে হইলেও বলবি না, এটা ফর না, সিউর। এরকম কেউ নাই। না, আমি বুঝতে পারছি তুই এটা বলবি না। কারণ হচ্ছে তোর একজনের নাম বললে বাকি নায়িকারা অসন্তুষ্ট হবে না? না, না, এরকম কিছু না। মানে এখন পর্যন্ত মনে হয় না যে, দেখ দোস্ত, বিয়ে এটা একটা মানে বিয়ে অনেক বড় একটা বিষয়। হুম, সংসার। তো
আমরা যেভাবে বড় হইছি আমাদের ফ্যামিলিজ গুলা, বা যেমন আমার আম্মু কিন্তু হাউস ওয়াইফ। হুম। তো ব্যাপারটা হচ্ছে আমরা দেখছি বা আমরা যেভাবে বড় হইছি, সো মানে ফ্যামিলিগত ভাবেও তো আম্মু ফর এক্সাম্পল চায় যে ঠিক আছে আম্মুর মতো কেউ একজন হাউস ওয়াইফ, মানে যদি কোনো মেয়ে হুম। এরকম, না, সব মায়েরাই চায় যে সব তার মায়েরই চায়। ছেলের বউটা তার মতো হোক, হ্যাঁ, হ্যাঁ, তার তাই না? মতো। সো আম্মু সংসারী হোক। হয়তো আম্মু কোনো একটা প্ল্যান করে রাখছে। কিন্তু আম্মু আবার বিয়েও রিজেক্ট করে দেয়। বিয়ের প্রপোজালও রিজেক্ট করে দেয়। সো আম্মু ভালো জানে আসলে কি হবে না হবে। So আমি ওকে, বলতে পারতেছি না। সিনেমায় কাজ করছিস কবে হিরো হিসেবে? আহ এটা দোস্ত লং জার্নি। কারণ এটা এখন না, লং জার্নি। আগে নাটক ইন্ডাস্ট্রিটা এক্সপ্লোর করি, শিখি, অভিনয় দক্ষতা আরো বাড়াই। ডে বাই ডে বাড়তেছে, মানে আমি শিখতেছি। সো হুম। আমি যেহেতু একজন লার্নার, যেহেতু আমি বিজ্ঞাপনে এক্সপেরিমেন্ট করছি 6 বছর, বিজ্ঞাপনটা পুরোপুরি আমি বোঝার চেষ্টা করছি মোটামুটি। তো এখন ফিকশনটা আমি বোঝার চেষ্টা করতেছি, বুঝতেছি, অ্যান্ড সবার সাথে আহ, ভালো প্রপার কমিউনিকেশন করতে, মানে প্রপার কমিউনিকেশন রাখতেছি অ্যান্ড করতেছি। এই তো আরো শিখি, আরো টাইম লাগবে আসলে। এটাতে আসলে একটা পারফেক্ট টাইম, এটা আল্লাহ ভালো জানে কখন আসলে হুম। কি হয় না হয়। আমি কয়েকজনের নাম বলবো, তুই তাদের সম্পর্কে হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক বলবি। হুম। এটা তোর পার্সপেক্টিভ থেকে, তোর মানে একদমই ব্যক্তিগত অপিনিয়ন, ঠিক আছে? সো আমরা একটু দেখি, ট্রাই করি। উম, খারাপ দিকে আমি বলতে পারবো না, আগে আগে বলে দিচ্ছি তাহলে। মানে থাক, আগে- কেন ভয় পাচ্ছিস? মানে ইন্ডাস্ট্রিতে টেকার জন্য? না না টেকার জন্য না, বিষয়টা এরকম না। মানে খারাপ দিক মানুষের কেন বলতে হবে, তারপর ওপেনলি দরকার কি? আমি ভালো দিক বলবো না, তো বল। আচ্ছা, ঠিক আছে, যা, তুই ভালো দিকই বল, দেখি কি কি ভালো দিক ভালো তুই মন্দ বল। সবার মধ্যেই আছে। তো হ্যাঁ। এখন খারাপ জিনিসগুলো, খারাপ দিকগুলো কেন হাইলাইট করতে হবে? তুই আমাকে বল, আমি ভালো দিকগুলো বলতেছি, যা আমি যেটা দেখছি আমার আচ্ছা পয়েন্ট অফ আচ্ছা, ভিউ ঠিক থেকে। আছে, ধর ভালো দিক মানে তো বলবি, মানে খারাপ দিকের মধ্যে ধর হচ্ছে যে একটু সমালোচনা, যে একজন আহ, দর্শক হিসেবে বা একজন ক্রিটিক হিসেবে ধর কি ধরনের সমালোচনা তুই করতে চাস, জাস্ট এরকম, মানে একটু ওরকম, মানে যেই মানুষটা কষ্ট পাবে এরকম না, যে জাস্ট একজন দর্শক হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে তো সমালোচনার জায়গাটা তুই জাস্ট বলবি। ওকে। আম, প্রথমেই শাকিব খান। সাকিব ভাই, ভালো দিক, দুইটা ভালো দিক বল, দুইটা খারাপ দিক। বললামই তো সাকিব ভাই, সাকিব খান, আমাদের সাকিব খান ইজ আ মেগা স্টার, হুম ইজ আওয়ার মেগা স্টার। সো আমার আইডল ইন্ডাস্ট্রিতে। হুম হুম। ইজ গ্রেট, মানে ওনার আসলে সুনাম করতে গেলে আমার অনেক বলতে হবে, ট্রাস্ট মি। মানে ওকে, তুই জাস্ট দুই বাক্যে বল, তোর এত এক্সপ্লেনেশন দিতে হবে না, তুই জাস্ট দুই বাক্যে মানে সমালোচনা করবি, দুই বাক্যে প্রশংসা করবি, দেখি মানে তোর দৃষ্টিকোণ থেকে সমালোচনা এবং প্রশংসাটা কেমন হয়। সাকিব খান, সাকিব ভাই, উনি অনেক ভার্সেটাইল। হুম। এক। উনি অনেক, উনি গ্রেট। ওকে, দুই। আর সমালোচনা? এত বড় অকাদ আমার হয় নাই। সমালোচনা সাকিব ভাইকে নিয়ে করবো? ওকে। সিয়াম আহমেদ। সিয়াম ভাই, সিয়াম ভাইয়ের সাথে আমার 2 বার দেখা হয়েছে। হুম 2 বার, হ্যাঁ, 2 বার দেখা হয়েছে। একবার একটা অনুষ্ঠানে, আরেকবার একটা স্টুডিওতে। ওকে। সিয়াম ভাই জোস, ফ্রেন্ডলি, হুম। খুব, মানে অনেক হাম্বল। আর সমালোচনা? এত বড় অকাদ আমার হয় নাই। ওকে। আরিফিন শুভ। আরিফিন শুভ ভাই, ওনাকে অনেক ভালো লাগে, কিন্তু আরিফিন শুভ ভাইয়ের সাথে আসলে আমার দেখা হয় নাই কখনো। দেখা হওয়ার হুম। তার অভিনয় কেমন লাগে? আরিফিন শুভ ভাই ভালো, জোস। ওনার স্পেশালি ওনার ফিটনেস আমার খুব পছন্দ। মানে ওকে। উনি মেইনটেইন করতে পারেন। আরিফিন শুভ ভাইয়ের ফিটনেস উনি খুব মেইনটেইন করেন, খুব ভালো লাগে। আর উনি সমালোচনা? এত বড় ওই অকাদ ওই আমার হয় ওই নাই। অকাত তোর এখনো হয়নি। হ্যাঁ। ওকে। তৌসিফ মাহবুব। তৌসিফ ভাই, গ্রেট, গ্রেট। হুম। হি ইজ ভেরি ক্লোজ টু মি। তৌসিফ ভাই জানি, অনেক খোয়াব নামে ক্লোজ। তোর একসাথে কাজ করেছিস। হ্যাঁ, খোয়াবনার মধ্যে একসাথে কাজ হয়েছে, ব্যাচেলর পয়েন্টে একসাথে কাজ হয়েছে। হুম। এমনকি তৌসিফ ভাইয়া আমাকে ঈদের সালামিও দিছে, এই ঈদে, রোজার ঈদে। ইজ ভেরি ক্লোজ টু মি। ভাইয়া আমাকে বোঝায় যে তুই এভাবে কর, এটাকে এভাবে কর। ভাইয়া আমাকে গাইড করে।
তৌসিফ হুম। ভাইয়া অনেক সুন্দর করে গাইড তৌসিফ ভাই যেহেতু তোর ক্লোজ, তাকে নিয়ে সমালোচনা করতে তো নিশ্চয়ই তোর রক্ষাতে বাধ্য না। না, না, ইম্পসিবল। আমি তাকে নিয়ে কিভাবে সমালোচনা করব? ম্যান, হি ইজ মাই বড় ভাই। কাম অন। করবি না মানে নো ওয়ে। একদম সেফ জোনে থাকার মানে আপ্রাণ চেষ্টা আমার বন্ধু করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। সেফ জোনে থাকার কিছু নাই। মানে আমি কি বলবো? একটা মানুষ আমাকে গাইড করে। উনি আমার তো ক্লোজ অ্যান্ড ওকে। তৌসিফ ভাই আমাকে অনেক, অনেক গাইড করে। যে, "প্রান্ত তুই ফিকশন এ এটা এভাবে কর, ওইটা এভাবে কর।" এমনকি তৌসিফ ভাই আমাকে এটাও বলে যে, "কোন প্রবলেম হলে আমাকে এসে বলবি। তুই কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাকে এসে বলবি।" মানে উনি আমার এতটা ক্লোজ। ওকে। সো বুঝতে পারছি যে তুই আসলে কারো সমালোচনা করতে চাচ্ছিস না, সবাইকে আসলে প্রশংসার চোখেই রাখতে চাচ্ছিস। তুই যদি আমাকে বলিস আমার নিজের আচ্ছা সমালোচনা তুই করতে আমার হবে। সমালোচনা কর যা না, না, ভাই, না, বাদ দে, ঠিক আছে, তোর কারো সমালোচনা করতে হবে না, তুই আমার দুইটা সমালোচনা করে ছেড়ে দে। তুই খুব এমন কোয়েশ্চেন করিস আমাকে। এটা হচ্ছে সমালোচনা। তুই আবার এমন কোয়েশ্চেন করিস মানে ওই হ্যাঁ, কোয়েশ্চেনে আমি আটকায় যাবো এরকম একটা কোয়েশ্চেন করিস। আচ্ছা। সেটা তো বাট সমালোচনা। তুই তো আটকালি না, তুই তো একদম মানে সরিষার তেল মেখে পিছলে বের হয়ে চলে গেল। তোর কণ্ঠে একটা গান শুনতে চাই ২ লাইন। তোর পছন্দের যে কোনো। আ পছন্দের গান। ওকে। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরের সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরের সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। জোস, জোস। খুব ভালো গাইছিস। খুবই ভালো হয়েছে। একদম আমরা শেষ দিকে যাওয়ার আগে মানে তোকে যারা পছন্দ করে যেসব মেয়েরা মানে তোকে প্রপোজ করার জন্য আসলে কিভাবে প্রপোজ করলে তুই পড়বি, কিভাবে প্রপোজ করলে তুই প্রেম করবি, এই টিপসটা একটু দিয়ে যা বা পরামর্শটা একটু দিয়ে যা। আমি তোর কাছ থেকে এগুলো এক্সপেক্ট করি। টু বি অনেস্ট দোস্ত। এখন মাই গড! কিভাবে বলবো? মানে আমি কি বলবো যে মানে সেটা আমি কি জানি? আ আমাকে আমি তোকে প্রশ্ন করছি, তুই উত্তর দিবি। আচ্ছা আমাকে যারা মানে সুন্দরী রমণীরা মানে মেয়ে মানুষ হুম, আচ্ছা মেয়েরা যারা আমাকে খুব পছন্দ করে হুম, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি হুম। আ আমাকে প্রপোজ করা লাগবে না। কেন? মানে আমার জ আ আমার এক এ আমার একটা ভালো দর্শক হয়ে উঠুক তারা। হুম, এটাই আমি চাই। এবং আমার ভালো, মন্দ এগুলো নিয়ে কথা বলুক। আমার কাজ নিয়ে কথা বলুক। হুম। মেয়েদেরকে বলতেছি কিন্তু। তুই ওকে। যেটা কোয়েশ্চেন করছিস আমি সেটাই বলতেছি। হুম, ওকে। মেয়েদের উদ্দেশ্যে। তারা ভালো আমার কাজ নিয়ে কথা বলুক। হুম, ভালো মন্দ তাদের যেটা ভালো লাগছে ভালো বলুক। হুম, যেটা মন্দ লাগছে মন্দ বলুক। হুম। মাঝে মধ্যে যদি তাদের মন চায় কমেন্টে লাভ ইউ বলুক। বাট আমাকে প্রপোজ করা লাগবে না। মানে তোকে পাঠানোর আগে যেন আন্টিকে পাঠায় আরকি। এইটা টিপসটা কেন দিলি না? ইয়েস। আমার হ্যাঁ, আমার আম্মুকে রাজি করতে হবে। ওকে। এক্সাক্টলি আমার আম্মু রাজি হইতে হবে। আ আবিদ প্রান্ত, তোকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। ইউ আর গ্রেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তর সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।